নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আমার প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আমার এই প্রতিবেদনের শুরুতেই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে পরে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আজকে আমি আমার ভিডিওর শিরোনাম দিয়েছি অপারেশন সিঁদুরে সিঁদুরে মেঘ দেখছেন মাননীয়া। প্রচণ্ড রাগ উত্তেজিত হয়ে পড়েছেন তিনি। কেন এ কথা বলছি? এই গত 2-3 দিন আগে আলিপুরদুয়ারে আমাদের দেশের প্রধানমন্ত্রী এলেন। অপারেশন সিঁদুর হওয়ার পরে প্রথমবার এলেন এবং সেই সফরে তিনি যেমন সরকারিভাবে পাইপলাইনের গ্যাস প্রদানের যে প্রকল্প, সেই প্রকল্পের উদ্বোধন করলেন, তার সাথে সাথে দলীয় কর্মসূচিতে ভাষণ দিলেন এবং সেখানে তিনি রাজ্যের শাসক দলের, রাজ্য সরকারের নানাবিধ যে দুর্নীতি, অপশাসন ইত্যাদির কথা তুলে ধরলেন এবং তার সাথে সাথে অপারেশন সিঁদুরের কথাও বললেন। দেখুন, এর আগেও প্রধানমন্ত্রী নানান সময় পশ্চিমবঙ্গে এসছেন, ভোটের সময়, তার আগে পরে বিভিন্ন সময় এসছেন এবং যে কথাগুলো তিনি বলেছেন একই কথা কিন্তু তিনি পুনরাবৃত্তি করলেন। খালি তার সঙ্গে যুক্ত হলো সেটা হচ্ছে এই এসএসসির দুর্নীতি, চাকরিহারা শিক্ষকদের কথা তিনি বললেন। আর তার সাথে সাথে বললেন মুর্শিদাবাদে, অর্থাৎ এই শামশেরগঞ্জ, জঙ্গিপুর ইত্যাদি জায়গাগুলোতে যে জঙ্গি কার্যকলাপ হয়েছে, তার ফলে যে হিন্দুরা নির্যাতিত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, 2জন হিন্দুর প্রাণহানি হয়েছে, সেই কথা তুলে ধরলেন এবং যে কথা তিনি এর আগের সভাগুলোতে বলেননি সেই কথাটা বললেন। অর্থাৎ এর আগে রাজ্য সরকারকে, শাসক দলকে তিনি দুর্নীতিগ্রস্ত দল হিসেবে, দুর্নীতিগ্রস্ত শাসক হিসেবে চিহ্নিত করেছিলেন। এইবার কিন্তু তিনি চিহ্নিত করলেন দুর্নীতির সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদী শাসক হিসেবে, নির্মমতার সরকার হিসেবে। দেখুন, তিনি যখন এই কথা বলছেন এবং অপারেশন সিঁদুরের যে সাফল্য সেই কথা বলেছেন, তার সঙ্গে সঙ্গে এটাও যেমন বলেছেন যে অপারেশন সিঁদুর শেষ হয়নি, শুধুমাত্র স্থগিত আছে। পরবর্তী সময় আমাদের দেশের ওপরে কোনোভাবে যদি কোনো রকম জঙ্গি হানা হয়, সন্ত্রাসবাদী আক্রমণ হয়, তাহলে কিন্তু আমরা আর রেয়াত করব না, আমরা ঘরে ঢুকে গিয়ে মারব। এটাই হচ্ছে এখন আমাদের ভারতবর্ষের সন্ত্রাসবাদ কার্যকলাপের বিরুদ্ধে নতুন ডক্টরিন। এই ডক্টরিন মেনেই কিন্তু এখন আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব। এটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। ঠিক একই রকমভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি এই অপারেশন সিঁদুরের কথা বলতে গিয়ে একটা জায়গায় উল্লেখ করলেন যে অপারেশন সিঁদুর করার ফলে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এবং পাকিস্তানকে যেমন শিক্ষা দেওয়া গেছে, তাদের জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা গেছে, ঠিক একই রকমভাবে এবারের 26-এর নির্বাচনে বাংলাতেও কিন্তু অপারেশন বেঙ্গল হবে। ব্যাস, আর যান কোথায়? মাননীয়ার লেগে গেল। তিনি চট করে বসে পড়লেন সাংবাদিক সম্মেলনে নবান্ন থেকে, অর্থাৎ রাজ্য সরকারের সচিবালয়ে। কুরুচিকরপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রীকে, রুচির সীমানা ছাড়িয়ে গিয়ে। অবশ্য তার কাছ থেকে এটা আশাই করা যায়, এটা তো তার কাছ থেকে নতুন কিছু না। ফলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু চাপে পড়ে মানসিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলছেন, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন। কাকে কি কথা বলা যায়, কোন জায়গা থেকে বলা যায়, সেই বিষয়ে কিন্তু তার জ্ঞান শূন্য হয়ে পড়ছে। দেখুন, একটা কথা পরিষ্কার, এটা বুঝতে হবে, এই যে ভোট আসছে আমাদের রাজ্যে 2026-এ, হিসেব মতন দেখতে গেলে আর খুব বেশির থেকে বেশি হলে 8 থেকে 9 মাসের সময় বাকি। এফেক্টিভলি যদি দেখি আমরা, এই সমস্ত আমাদের পুজো পার্বণ ইত্যাদি বাদ দিয়ে, বিভিন্ন রকম ছুটি ছাটা যাবতীয় যা আছে সেগুলোকে বাদ দিলে পরে ওয়ার্কিং ডেজ কিন্তু দেখতে গেলে ওই 3 থেকে 4 মাসের মতন টাইম থাকবে। এর মধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলো ভোটের প্রচার ইত্যাদি করা শুরু করেছেন। কিন্তু তৃণমূল, তারা ভোটের প্রচার অবশ্যই অনেক আগে থেকে শুরু করেছেন। কিন্তু মুশকিল হচ্ছে এই সরকার এমনভাবে চারদিক থেকে বিভিন্ন দুর্নীতির ফলে জড়িয়ে পড়ছেন, একগুঁয়ে মনোভাবের জন্য বিভিন্ন ক্ষেত্রে যেরকমভাবে আটকে পড়ছেন, তাতে কিন্তু মুখ্যমন্ত্রী এটা ভালো করে বুঝতে পারছেন যে এই নির্বাচন তার কাছে কিন্তু একটা বড় পরীক্ষা হতে চলেছে। কারণ একটা কথা পরিষ্কার, এবারের নির্বাচন কিন্তু একেবারে
ধর্মের ভিত্তিতে হবে। সে যতই আমরা শ্লাঘাবোধ করি না কেন বাঙালিরা যে আমরা কখনো ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, একটা কথা মানতেই হবে, এই বাংলাদেশের ঘটনার পরে 2024-এর অগাস্ট মাসের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে যে আঘাত এসছে, তার ফলে কিন্তু এ রাজ্যের বাঙালিদেরও মনে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কারণ আমাদের রাজ্যে যখন বাংলাদেশ ভাগ হয়, এই বাংলা ভাগ হয়, একটা বড় অংশ সেই সময় ঘটি বাটি বাড়ি হারিয়ে প্রাণ ভয়ে পালিয়ে এসেছিলেন এক কাপড়ে, তারা কিন্তু সেই দিনটাকে আবার দেখতে পাচ্ছে। ফলে সনাতনী হিন্দুদের একটা পোলারাইজেশন অবশ্যই আছে। আর অপরদিকে আমাদের এই রাজ্যের, আমাদের এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়, তারা তো লক স্টক ব্যারেল একেবারে তৃণমূলকে ভোট দেয়নি। এবং মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানেন যে ওই 34% ভোট তিনি পেলেও হিন্দুদের যে 10-12% তিনি ভোটটা পান, সেই ভোটটা যদি না পান তাহলে পরে কিন্তু তার সরকারে ফেরা মুশকিল আছে। কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা বিভিন্ন প্রকল্পের যে সুবিধা, সেই সুবিধে এতদিন তাকে যে ডিভিডেন্ড দিয়ে এসছে, এবছর কিন্তু সেই ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা কম। 15 বছর সরকার চলল, ফলে সরকার বিরোধী একটা মনোভাব অবশ্যইভাবে তৈরি হয়েছে। এবং এই মনোভাব তৈরি হওয়ার সাথে সাথে পরপর বাংলাদেশের ঘটনা, তারপরে মুর্শিদাবাদের ঘটনা, এই শামশেরগঞ্জ, জঙ্গিপুর, মালদা ইত্যাদির ঘটনা, এবং পরবর্তী ক্ষেত্রে পেহেলগাঁওয়ে একেবারে ধর্মর উল্লেখ করে মানুষদের খুন করা, এই সমস্ত ঘটনা কিন্তু এ রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মধ্যেও একটা আলোড়ন তৈরি করেছে। এবং এটা নিশ্চিতভাবেই বলা যায় যে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা বেশ লম্বা সময় ধরে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছেন, তাতে কিন্তু হিন্দুদের একটা এককাঠা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। সর্বোপরি এর সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রের দুর্নীতি, ডাক্তারদের আন্দোলন আমরা দেখেছি, রাস্তায় বসেছেন। আর শিক্ষকদের আন্দোলন নিয়ে আর কি বলবো, যেরমভাবে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, এ তো আমরা কল্পনা করতে কোনোদিনও পারিনি। একমাত্র ওই একটা জায়গা সব হারিয়েই আমাদের তো গর্বের ছিল যে অন্তত শিক্ষা দীক্ষা সংস্কৃতিতে আমরা অন্যান্য রাজ্যের থেকে অনেক এগিয়ে। আজকে কিন্তু সে কথা বলারও জায়গায় আমরা নেই। তার সাথে সাথে এই বিভিন্ন রকম দুর্নীতি, সেটা গরু পাচার হোক, কয়লা পাচার, বালি পাচার হোক, রেশন দুর্নীতি হোক, যা কিছু হোক, সমস্তটা নিয়েই কিন্তু রাজ্য সরকার প্রচণ্ড চাপে রয়েছে। এরপরে রয়েছে ডিএ আন্দোলন, সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন, সেখানেও রাজ্য সরকার কিন্তু ব্যাকফুটে। প্রাথমিক শুনানি হয়েছে এবং প্রাথমিক শুনানির পরেই কোর্টের থেকে একটা অন্তর্বর্তী আদেশ এসছে যে 25% ডিএ রাজ্য সরকারি কর্মীদের প্রদান করতে হবে। এবং পরবর্তী শুনানি সম্ভবত জুলাই কি আগস্ট মাসে রাখা রয়েছে, সেই দিনকেই এর হয়তো ফয়সলা হয়ে যাবে। ফলে রাজ্য সরকার চাপে রয়েছে। আর্থিক সংকুলান আমাদের রাজ্যে তো সেরকম কিছু নেই। তার উপরে খেলা মেলা উৎসব ইত্যাদিতে যে খরচা হয়, সেই খরচার যোগান দেওয়ার পরে এই এত খরচা কিভাবে সংকুলান হবে সেটা তিনি বুঝতে পারছেন না। ফলে তার কিন্তু একটা মানসিক স্থিরতার কোথাও একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। তার উপর গতকালকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন। তিনি প্রথমে সিএফএসএল এর একটি ল্যাবরেটরির উদ্বোধন করলেন। সম্ভবত পূর্বাঞ্চলে এটি প্রথম সিএফএসএল এর ল্যাবরেটরি এবং উন্নত মানের ল্যাবরেটরি, যেখানে এই সমস্ত বিভিন্ন যে অপরাধমূলক কাজকর্ম হয় তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এখানে করা যাবে। এবং তার উদ্বোধন করার পরেই তিনি চলে আসলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভায় ভাষণ দেওয়ার জন্য। এবং সেখানে তিনি পরিষ্কারভাবে কর্মী সমর্থক ইত্যাদি এদেরকে জাগিয়ে তোলার চেষ্টা করলেন। স্বাভাবিক, 2021-এও তিনি করেছিলেন, এবারও করছেন। কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয় এবং উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে তিনি তার বক্তব্যর শুরুতে যেভাবে বিরোধী দলনেতাকে আখ্যায়িত করলেন, যেভাবে উপস্থাপিত করলেন, সেটা থেকে কিন্তু একটাই কথা মনে হয় যে বিজেপির যেটা বা প্রচলিত নীতি যেটা, যে কোনো রাজ্যে নির্বাচনে যাওয়ার আগে মুখ আলাদা করে তারা ঘোষণা করে যান না। কিন্তু কোথাও একটা আজকে তার কথা থেকে প্রচ্ছন্নভাবে মনে হলো এবার 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু নির্দিষ্ট করে মুখকে সামনে রেখেই ভোটে যেতে চাইছে। আগামী দিনে কি হবে নিশ্চিতভাবেই আমাদের নজর থাকবে। কিন্তু আজকে অমিত শাহর এই বক্তব্যর পরে তিনিও একই রকমভাবে
মাননীয়া এবং তার ভাইপোকে নিয়ে বক্তব্য রেখেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকে কিন্তু মাননীয়া কোনো সাংবাদিক সম্মেলন করলেন না। তিনি আজকে তার হয়ে ব্যাটিং করার জন্য পাঠিয়ে দিলেন ওই লিপস্টিক দিদিকে। তিনি যথারীতি বললেন অমিত শাহর পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের, কারণ এখনো পর্যন্ত পেহেলগাঁওয়ের ঘটনায় কারা যুক্ত সেই সন্ত্রাসবাদীদের ধরতে পারেননি। আরে আপনি যদি অমিত শাহের অপসারণ চান, পদত্যাগ চান, তাহলে তো সব থেকে আগে আপনার পদত্যাগ চাওয়ার কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ একাধারে তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, একাধারে তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, আবার সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের উন্নয়ন, রাজ্যের শান্তি, রাজ্যের অগ্রাধিকার, প্রশাসনিক স্তরে বিভিন্ন রকম দুর্নীতি, এগুলো কোনো কিছুই তিনি আটকাতে পারেননি। স্বাভাবিকভাবেই এই ব্যর্থতার দায়ভার নিয়ে তো তারও পদত্যাগ করা আগে উচিত, কিন্তু তিনি সে কথা কখনোই বলতে পারবেন। আসলে তৃণমূলে তো একটাই পোস্ট, বাকি তো সব ল্যাম্প পোস্ট। তার কোনো ক্ষমতা নেই যতক্ষণ পর্যন্ত না ওই নবান্নর 14 তলা থেকে কোনো নির্দেশ আসছে, ততক্ষণ পর্যন্ত তিনি কোনো বক্তব্য রাখতে পারেন। সাধারণভাবে যে কোনো বিষয়, যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে গেলে তাদেরকে বলতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, তার নির্দেশে। আদতে তারা তো রবার স্ট্যাম্প হিসেবেই কাজ করে, তাদের আর কোনো ক্ষমতা নেই। আর এই ক্ষমতা একক কেন্দ্রবিন্দু মাননীয়া নিজের কাছে রেখেছেন বলেই আজ এই এত দুর্নীতি, আজ এত সমস্যা আমাদের রাজ্যের। এবং তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে এই সমস্যা যে জায়গায় পৌঁছেছে সেই জায়গা থেকে বেরিয়ে আসা খুবই দুরূহ ব্যাপার। ফলে তিনি এতটাই চাপে রয়েছেন যে ভুলভাল বকা ছাড়া তিনি আর কোনো কিছু করতে পারছেন না। অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।